তো মাস মিডিয়া অর্থাৎ জনগণের সংশ্লিষ্টতা যেখানে রয়েছে বা সেটি জানাতে চায় তার কতগুলো মাধ্যম আছে। একটা মাধ্যমের সাথে আমরা সকলে খুব বেশি ছোটবেলায় মানে যারা আমরা সিনিয়র উনি জানবেন উনি জানবেন উনি জানবেন উনি জানবেন আপনিও জানবেন আপনারা খবরের কাগজ, এটা তো খুব কমন। এখন খবরের কাগজ পড়ার অভ্যাস অনেক কমে গেছে, বিশেষ করে তরুণ প্রজন্মে। সেটা কারণও আছে, কারণও রয়েছে। মানে যে কোনো মিডিয়ার সাথে প্রযুক্তি অঙ্গাঙ্গিভাবে যুক্ত, টেকনোলজি। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা কি দেখি, খবরটা পড়ি, সেখানে একজন সাংবাদিক যান বা বিভিন্ন সামাজিক সংগঠনগুলো অ্যাড্রেস তাদের কাছে থাকে, তারা নিজেরা যোগাযোগ করে। এবার অনেক সময় তারা তাদের যোগাযোগ হয়, খবর সংগ্রহ করে। কীভাবে একজন সাংবাদিক তার খবর সংগ্রহ করে? একজন সাংবাদিক যেহেতু ফোর্থ এস্টেট, সে পেশাগতভাবে সংশ্লিষ্টতা তার রয়েছে। এবং ভারতবর্ষের একটা জিনিস মাথায় রাখতে হবে, সংবাদপত্রের ইতিহাসটা জানতে হবে। এবং সংবাদপত্র এত গভীরতা নিয়ে আমাদের মন, মানস, মস্তিষ্ককে তারা যে প্রভাবিত করতে পেরেছিল, তার একটা বড় কারণ হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সাথে সরাসরিভাবে সংবাদপত্রের যোগাযোগ ছিল। বিভিন্ন সাংবাদিকরা তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে যে যে সেরা পত্রিকাগুলো অগ্রণী ভূমিকা নিয়েছে, আমি প্রথমে তাদেরকে যে কারণ সংবাদপত্রের ইতিহাস হচ্ছে এই বাংলার ইতিহাস জড়িত রয়েছে। এখান থেকে বেঙ্গল গেজেট, হিকিস গেজেট নামে যেটা পরিচিত, সেটা পাবলিশ হয়েছিল শ্রীরামপুরে গেলে। আজও সেটা দেখা যায়, শ্রীরামপুর লাইব্রেরিতে যাবেন বা যেখানে যাবেন সেই স্মৃতি ওখানে রয়েছে। এবং হরিশ মুখার্জি, দ্য হিন্দু প্যাট্রিয়ট, এই যে পত্রিকা, হরিশ মুখার্জি তিনি একজন জোরালো সাংবাদিক শুধু নন, তিনি একজন এডিটর নন, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। ভারতবর্ষের ইতিহাসে একজন সাংবাদিক এবং এডিটরের ইতিহাসে তার তিনবার জেল হয়েছিল সেডিশন চার্জের জন্য। দেশের মানুষের কথা বলার জন্য, দেশের মানুষের ইতিহাস, তার যন্ত্রণা, তার সমস্ত কিছু। তার নাম পাল গঙ্গাধর তিলক, যিনি ভারতবর্ষের ইতিহাসে সেই লাল বাল পাল বা যেটা চরমপন্থার ইতিহাস হিসাবে অভিহিত করে রয়েছে। তিনি তৃতীয়বার যখন সেডিশন চার্জ তার উপর এসেছিল, তিনি সংবাদপত্র, তার বিখ্যাত সংবাদপত্র হচ্ছে পুনাতে গেলে সেটা দেখতে পাবেন, তার বাড়ির নিচে সেখানে রাখা, সুন্দর বাড়িটা, পুরনো একদম মারাঠি স্টাইলে। সেখানে সেই যেটাতে ছাপা হতো, যার একটা নাম ছিল কেশরী, জ্বালাময়ী। তিনি এক একটা এডিটোরিয়াল লিখছেন আর ইংরেজ সরকার তাকে দেশদ্রোহিতার কারণে বারবার অন্তরীণ করছে। এবং মারাঠা, স্বরাজ এই পত্রিকা, স্বয়ং মহাত্মা গান্ধী তিনি হরিজন পত্রিকার এডিটর ছিলেন। তিনি লিখতেন, তাকে যখন অন্য সাংবাদিকরা বিদেশে বা ব্রিটিশ সাংবাদিকরা বা তারা জিজ্ঞেস করতেন যে বাপুজি আপনার ফিলোসফি কি, হোয়াট ইজ ইউর ফিলোসফি, আপনি তো বিরাট তাত্ত্বিক না, তখন তিনি বলতেন আমার জীবনই আমার বাণী, আমি লিখি প্রতিদিন। উনি লিখতেন হরিজন পত্রিকা। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা রক্ত দিয়েছেন দেশের জন্য, যাদের উদ্বুদ্ধতা, তারা কিন্তু তাদের হাতিয়ার হিসাবে নিয়েছিলেন সংবাদ মাধ্যমকে বা সংবাদপত্রকে। সেটাই স্বাধীনতার পরে বিভিন্ন পত্রিকার আমাদের দেশে হচ্ছে উল্লেখযোগ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে প্রসিদ্ধ করছে বা নানা ক্ষেত্রে আক্রান্ত করছে। বিদেশের সংবাদ মাধ্যমগুলোতে এই নিয়ে ব্যাপক চর্চা হয়। তাদের কারাপশন ইন্ডেক্স অফ ইন্ডিয়া অত্যন্ত শোচনীয় জায়গায় রয়েছে। সেই ক্ষেত্রে একটা বড় ঘটনা ছিল হচ্ছে বোফোর্স নিয়ে যে ঘটনা, সেটা ইন্ডিয়ান এক্সপ্রেসে চিত্রা সুব্রমণিয়াম বলে একজন সাংবাদিক, তার স্টিং অপারেশনের মাধ্যমে তিনি কিন্তু এটাকে এস্টাবলিশ করতে পেরেছিলেন যে ভারতবর্ষে যে বিভিন্ন স্তরে, বিশেষ করে সামরিক ক্ষেত্র বা বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হয়। তো এটা প্রিন্ট মিডিয়ার একটা ইতিহাস রয়েছে। বাংলার ইতিহাস তো গৌরবোজ্জ্বল ইতিহাস, বাংলার ইতিহাসে যুগান্তর পত্রিকা বা হচ্ছে বাংলা মিডিয়ার ক্ষেত্রে অবশ্য স্মরণীয় বছর হচ্ছে 1975 সাল। 1975 সালে ভারতবর্ষের দূরদর্শন তার প্রথম সম্প্রচার শুরু করে। এক ঐতিহাসিক মুহূর্ত। আমি যারা বয়স্ক যারা রয়েছেন, যারা তরুণ প্রজন্ম রয়েছে, আমি তাদেরকে বলবো অবশ্যই টালিগঞ্জে যে রাধা ফিল্ম স্টুডিও, যেটা এখন পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে ওখানে চলচ্চিত্র বা এইসব চর্চা কেন্দ্র তৈরি হয়েছে, রাধা ফিল্ম স্টুডিওতে গেলে দেখা যাবে এখান থেকেই কলকাতা দূরদর্শন প্রথম চালু হয়েছিল। ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে অবশ্যই গ্যাজেট নির্ভর। ভারতবর্ষে প্রযুক্তিগতভাবে সহায়তা সেদিন করেছিল জাপানের মতো একটি দেশ, প্রযুক্তিগতভাবে সহায়তা করেছিল।
এবং স্বাভাবিকভাবে এটা যখন সম্প্রচার হচ্ছে তখন কিন্তু ভারতবর্ষ স্যাটেলাইটের দুনিয়ায় সদ্য প্রবেশ করেছে। তার কারিগরি সহায়তা নিতে হয়েছিল, কিন্তু যেহেতু তার জ্ঞান ভাণ্ডারটা অতীতের এতটাই সক্রিয় এবং স্ট্রং ছিল, যে কারণে দূরদর্শন অনেকটা এগোতে পেরেছে। এই তো গেল দূরদর্শন 75 সালের পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে বিকাশ হয়েছে। বিকাশের একটা সবচেয়ে বড় আজকের যে পর্যায়টা আমরা দেখছি, সেই পর্যায়টা শুরুটা হচ্ছে 1992-93 সালে। ডক্টর মনমোহন সিং